তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাজের একটি বড় অংশ যারা 365 দিন বিভিন্ন সময় স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন এবং অন্যান্য বহু পরিষেবার সঙ্গে তারা যুক্ত, সেই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের আগস্ট মাস থেকে ভাতার বৃদ্ধি হবে এবং বৃদ্ধিটা অনেকটাই হচ্ছে। দীর্ঘদিন আন্দোলন এবং পূর্বতন রাজ্য সরকারগুলির প্রতারণা এগুলি ওনারা সহ্য করেছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি এবং তার বাকি ক্যাবিনেটের সম্মাননীয় মন্ত্রিমণ্ডলী তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন যে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের, যেটাকে NHM বলা হয়, পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী আশাকর্মী, অ্যাক্রিডেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট মাসিক নির্দিষ্ট সাম্মানিক ভাতা বর্তমানের 6,250 থেকে বেড়ে 11,250 টাকা হতে চলেছে। অর্থাৎ তাদের ভাতা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। এছাড়াও পারফরমেন্স ভিত্তিক যে ইনসেন্টিভ সেটাও তারা পাবেন, প্রায় দ্বিগুণের কাছাকাছি তাদের ভাতা বৃদ্ধি হলো। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কি হচ্ছে? অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় 4,500 টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,500 টাকা পাবেন। সব মিলিয়ে 14,000 টাকা সাম্মানিক পাচ্ছেন তারা মাসিক। এটাও একটা লম্বা লাফ, উল্লম্ফন। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা 2,250 টাকা সাম্মানিক ভাতার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,550 টাকা পাবেন। সব মিলিয়ে তারাও মাসে মোট 11,800 টাকা সাম্মানিক পাচ্ছেন। বিপুল পরিমাণ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের এই যে টাকা, তাদের ভাতা যে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধির ফলে সমাজের প্রান্তিক স্তরে যারা পরিষেবা দেন রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয়কে তারা সামনে নিয়ে যান, তাদের এই ভাতা বৃদ্ধি শুধুমাত্র সাধারণ ভাতা বৃদ্ধি নয়, তাদের কর্মক্ষমতা এবং কাজের প্রতি তাদের ডেডিকেশন, তাদের জীবনযাত্রার মান ইত্যাদি পরিবর্তিত হবে। ফলত এই পুরো ব্যবস্থাটাই একটা নতুন দিশা দেখবে। আমরা দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং বর্তমান সম্মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তার সংশ্লিষ্ট দপ্তর এবং বাকি যারা এই ভাতার বৃদ্ধির বিষয়ে যারা এই কাজগুলো এগিয়ে নিয়ে গিয়েছেন, যার জন্য 1 আগস্ট থেকে এই বর্ধিত হারে ভাতা কর্মীরা পাবেন, তাদের সবাইকে তাদের এই সিদ্ধান্তকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে বিগত সরকারের যেসব ক্ষয়, যেসব বিচ্যুতি, যেসব অন্যায় আমাদেরকে দেখতে হয়েছে, এবং এই আশাকর্মীরা আন্দোলন করেছেন, অঙ্গনওয়াড়িরা আন্দোলন করেছেন, তারা মার খেয়েছেন, তারা বিভিন্ন সময় অত্যাচার সইতে বাধ্য হয়েছেন, তার অবসান হলো। এবং তার সঙ্গে জনতার পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে এবং এই পরিবারগুলি যারা এই কর্মের সঙ্গে যুক্ত, তাদের পক্ষ থেকেও সরকারকে একই রকমভাবে অভিনন্দন জানানো হয়েছে। সবাইকে ধন্যবাদ, রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যে তারা এই কাজটা যেটা বলেছিলেন, আমাদের ম্যানিফেস্টোতে যা বলা হয়েছিল, আমাদের সংকল্পপত্রে যেরকম ভাবে আমরা বলেছিলাম, সেই সংকল্পপত্র অনুযায়ী আমাদের সরকার কাজ করছেন। যারা মিড ডে মিলের সাথে যুক্ত ছিল, সহকর্মী কিছু এবং অঙ্গনওয়াড়ি কিছু কর্মী, তাদের মধ্যে একটা জল্পনা উঠেছিল যেহেতু স্কুলের হাতে মিড ডে মিলের দায়িত্ব গেছে, তাদের চাকরি চলে যাবে। এইটার বিষয়ে কিছু বলবেন?
দেখুন এইরকম মানে জল্পনা নিয়ে তো কোনো পিসি হতে পারে না। কারা জল্পনা করছেন, কোথায় জল্পনা হয়েছে, এবং এই বিষয়টি পুরোপুরি সরকারের বিষয়। আমরা দলের পক্ষ থেকে একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে যেটা এসেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, সেই ঘোষণাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু বাকি যারা এইসব জল্পনার কথা বলছেন, সেই জল্পনার উত্তর সরকার দেবেন, পার্টি দেবে না। আচ্ছা, এই একটা আবদার এসেছে অভিষেক ব্যানার্জির তরফ থেকে, যে গলা দিতে যাবে কিন্তু ডিম মারা চলবে, আদালত আবেদন করেছে। দেখুন যেভাবে ডেমোক্রেসি চলছিল 15 বছর ধরে, সেই জায়গায় কিছুটা ডেমোক্রেসি প্রতিস্থাপিত হয়েছে। এখন ডিম মারা ভালো না মন্দ সেই নিয়ে প্রশ্ন করলে রাজনৈতিক কর্মী হিসেবে বলবো একেবারেই ঠিক নয়, অন্যায়। আমরা যতবার এরকম ঘটনা ঘটবে ততবার প্রতিবাদ করব, ততবার আমরা মানে আমাদের পক্ষ থেকে আমরা সেই অন্যায়কে অন্যায়ই বলবো। কিন্তু তার পাশাপাশি এ কথাও ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাঙ্গপাঙ্গ, তার ঊর্ধ্বতন নেতৃত্ব সবাই মিলে গত 15 বছর ধরে মানুষকে যেভাবে অত্যাচার করেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে যাচ্ছে। কিন্তু তারপরেও বলবো ডিম ছোঁড়া ঠিক নয়, ডিম ছোঁড়ার কোনো প্রয়োজন নেই। রাজ্যে আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারুর যদি কোনো কিছু আলাদাভাবে বলার থাকে তাহলে দয়া করে প্রশাসনের কাছে যান, কমপ্লেন করুন, এবং তারপরে প্রশাসনের ব্যবস্থা নেবে। অভিষেক বাবু কি বলছেন না বলছেন সেটা তো কিছু দেখা যাক। আদালত গলা দিতে বলে কি ডিম দিতে বলে সে তো জানি না, কিন্তু কার ডিম, কিসের ডিম কোথায় ছুটছে এই নিয়ে এই আলোচনার মধ্যে আমাদের পার্টি আর ঢুকতে চায় না। তার কারণ ওটা অভিষেক বাবু, সব খেলা শেষ হয়ে গেছে, এখন জোকারের খেলা চলছে। হতে পারে কে আতঙ্কে ভুগছে, কেন ভুগছে, আদালতে গেছেন, আদালতের উত্তর দেবেন। ওনাদের আতঙ্ক অনেক রকম। চেসেস্কুর এই ধরনের আতঙ্ক হয়েছিল ক্ষমতা থেকে চলে যাবার পরে, পলপটের একই আতঙ্ক হয়েছিল, ইদি আমিনের একই রকম আতঙ্ক হয়েছিল, হিটলারের আতঙ্কটাও বোধহয় একই রকম ছিল। সেই রকম অভিষেকের আতঙ্ক ওই একই প্যাটার্নের আতঙ্ক। 15 জুলাইয়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বর দিতেই হবে, আদালত জানিয়ে দিয়েছে। স্বাভাবিক আছে। আমি তো আবারও বলছি, এই সাংবাদিক সম্মেলনে বসে আমি যদি কোনো কথা বলি, তার বিরুদ্ধে যদি আপনারা অন্যরকম কোনো কিছু বলেন যে সেই গলা অন্য কোনো কথা আমি বলেছি এবং সেই স্বরকে আমার যদি মনে আমার স্বর নয়, তাহলে আমি নিজে আদালতে গিয়ে গলার স্বর দিয়ে বলবো, মহামান্য আদালত, হুজুর আপনি আমার গলার স্বরের নমুনা নিন এবং আমি প্রমাণ করতে চাই এই স্বর মিথ্যা। কিন্তু উনি দিতে চাইছেন না কেন? পুরো ডালি কালো মনে হচ্ছে। একটা পদ্ধতি চলছে, এবারে যা বুঝবেন আদালত বুঝবেন, আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই। ধমক আদালতের ক্ষোভের মুখে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হতে পারে, ওদের ব্যাপার, ওরা বুঝবে। আদালত ধমক দিচ্ছেন, রেগে যাচ্ছেন, অপছন্দ করছেন, সেগুলো তো স্বাভাবিক। এতদিন ধরে তো আদালত বস্তুটাতেই তো ওনাদের আপত্তি ছিল। হঠাৎ করে আদালত নিয়ে এত আদালতে যাওয়া শুরু হলো কিভাবে কে জানে। ওনারা তো আদালত বন্ধই করে দিতেন। জজ সাহেবের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়েছিলেন, একজন জজ সাহেবের বাড়িতে ঢুকে পড়েছিলেন, জজ সাহেবের ঘরের মধ্যে ঢুকে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছিল, মহিলা জজ সাহেবের উপরে অত্যাচার করা হয়েছিল, মহিলা জজ সাহেব, পুরুষ জজ সাহেব সবার পরিবারকে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। যখন এনআরসির শুনানি চলছিল, এনআরসির নয়, আমাদের এসআইআর এর যখন শুনানি চলছিল, সেই সময় তাদেরকে খুন করে ফেলা হতো। সেই রাত্রিরে অন্তত 5 জন জজ সাহেব, এখনো পর্যন্ত ওই মহিলা জজ সাহেবার কাতর আবেদন আমরা ভুলিনি, সেটাও এখনো কানে বাজে। সুতরাং এইসব ঘটনা যখন চালিয়েছে যারা, তাদের সম্বন্ধে অভিষেক বাবু কি তখন বলেছিলেন বা কি তাদের প্রতিক্রিয়া ছিল সেগুলো আমরা জানি। সুতরাং এই নিয়ে মানুষ জানে, আদালতও জানেন, যা হবে দেখা যাবে। সেবাশ্রয় শিবিরে যে ভুল চিকিৎসা হয়েছিল তার জন্য মহিলার পাওয়া, এটা তো স্বাভাবিক। এই যে একটা পাশাপাশি একটা ব্যবস্থা সেবাশ্রয়ের নামে, এই ব্যবস্থা তো বন্ধ করা উচিত ছিল। তার কারণ হচ্ছে যে এর মানে সরাসরি আদালত কিংবা আইনের মাধ্যমে বা বাজেট যেভাবে পেশ হয় সেভাবে কোনো কিছু না করে একটা আলাদা পদ্ধতি, এই পদ্ধতি এটা প্যারালাল তখনকার স্বাস্থ্য দপ্তরের পদ্ধতির সঙ্গে, এই জিনিস তো যাবে না, যায় না।
কিন্তু এরা করতে চেষ্টা করেছিল। বা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অন্যভাবে টাকা রোজগারের একটা পন্থা তৈরি করা এবং মানুষকে চটকদারি কিছু ঘোষণা করা যাতে কিনা মানুষ বোকা হয়। তার কুফলও ফললো। যেরকম চিটফান্ডের লোকেরা বলতো যে রাতারাতি 300%, 6% দেবে, সেরকম এরাও বোঝাতে গিয়েছিল যে চলতি স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তে সেবাশ্রয় নামক ব্যবস্থা নাকি খুব উন্নয়ন হয়ে যাবে, এবং তার কুফল আমাদের এই সহনাগরিক যিনি আছেন তিনি ভুগছেন এবং তার পা কেটে বাদ গেল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটারও তদন্ত হওয়া উচিত, দোষীদের সাজা দেওয়া উচিত। 21শে জুলাই পালন করতেছে আদালতে মমতা তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করতেছে আবেদন মামলা দায়ের করবেন। ওসব বলে আর লাভ নেই। 21শে জুলাই সেদিনই প্রাসঙ্গিকতা হারিয়েছে তৃণমূলের কাছে, যেদিন কিনা 21শে জুলাইতে যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তাকে মন্ত্রিত্বে সামিল করা হয়েছিল, যে সে মন্ত্রী নয়, ক্যাবিনেট মন্ত্রী। 21শে জুলাইয়ের দাবি বা তার সমর্থনে মিছিল করার অধিকার কংগ্রেস হারিয়েছে। যেহেতু ওটি যুব কংগ্রেসের মিছিল ছিল, তার উপরে গুলি চলেছিল, কিন্তু কংগ্রেসও হারিয়ে ফেলেছে। এই কংগ্রেস যত জায়গায় লিখছে 21শে জুলাই সম্বন্ধে, তাদেরও কোনো অধিকার নেই। তার কারণ গুলি চালিয়েছিল সিপিএম এর সরকার, আর আজকে ওদের সঙ্গে ওদের গাঁটছড়া বেঁধে ওরা বারবার ভোটে দাঁড়িয়েছে। সুতরাং এই 21শে জুলাই নিয়ে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের আর কোনো কিছু বলার নেই, সিপিএম এর তো নেই। সুতরাং যে জিনিসের কোনো জায়গায় আর রাখা হয়নি বহুদিন ধরে, আজকে কে কোথায় হাতে ফিতে নিয়ে মাপতে গেলেন মাটি, তাই নিয়ে মানুষ আর ভাবছে না। মানুষ বুঝেছে এটা পুরোপুরি একটা ধাপ্পা ছিল। তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনা, সেই অ্যাকাউন্ট ফ্রিজ আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এর আগে 3টি অ্যাকাউন্ট 440 কোটি টাকা সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল। আবারও তৃণমূল কংগ্রেসের আরো 12টি অ্যাকাউন্ট, সেটাও তালা লাগানো হলো বলেছে। বিচার বিভাগের বিষয়, জজ সাহেবরা অর্ডার দিয়েছেন, এই নিয়ে আমাদের কি বলার আছে। কিন্তু আরো কোথায় কি আছে ঈশ্বরই জানে। 75-70-এর যে ব্যবস্থা, 75-25-এর যে ব্যবস্থা, ডক্ট্রিন, সেই ডক্ট্রিন মেলে কোথায় কোথায় কি কি টাকা তোলা হয়েছে, কোথায় কোথায় আরো কি কি দখল হয়েছে, সব প্রাসাদের মতন এক একজন বাড়ি বানিয়েছে। দেখলে অবাক হয়ে যেতে হয়। যাদের বিড়ি জুটত না তারা 4 বেলা বিরিয়ানি খেতে রইল। যাদের সাইকেলের বারে বারে চেন পড়ে যেত বা হেঁটে ঘুরতে হতো, সাইকেলও ছিল না, তাদের সামনে পেছনে 10টা করে এসইউভি গাড়ির র্যাঙ্ক চলেছে। তো এই জিনিসগুলো কোথা থেকে এসেছে? আবার তো শোনা যাচ্ছে নাকি ওরা বিমান টিমান কিনেছে, ওরা নাকি বিমান চালক। মন্দ লোকেরা একটু অন্যরকম রাজনৈতিক ভাবে বিমান চালক বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখা যাচ্ছে যে সত্যি সত্যি একদম লোহার অ্যালুমিনিয়ামের বিমান টিমান কিনেছেন, সেটা আবার নিজেরাই নিজেদেরকে ভাড়া দিয়েছে, সেখান থেকেও কাটমানি গিয়েছে। এই পুরো বিষয় তো তদন্ত চলছে, দেখা যাক কি হয়। টাকা তুলতে এবার অনুমতি বলেছে, এই যে বিমান দুর্নীতি, এটা নিয়ে কুমার ঘোষ নিজেও তদন্ত করতে বলেছে। ও কি বিশাল ব্যাপার, জানতেন না এতদিন, 4 তারিখের পরে জানতে পেরেছেন যে একটা বিমান টিমান কেনা হয়েছে। উনি যা বলেন, উনি কোন দিকে ঠিক বোঝা যায় না। উনি যত কম বলবেন ততই ভালো। আবার তদন্ত, এবারে তো ওনার কথা নিয়ে আবার তদন্ত শুরু হয়ে যাবে, তখন আবার কি যে হবে কে জানে। টাকা তুলতে এবার অনুমতি, কালীঘাট তৃণমূল চেকে ব্রেক, প্রতিদিনের খরচের জন্য অনুমতি নিতে হবে স্পেশাল অফিসারের, বড় অঙ্কের পারমিশন নয়। হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রিপোর্ট। যাক, কে কোন দিকে গেল, এখন তো টাকা নিয়ে কোন ডাকাত কোন দিকে দৌড়বে সেটা তো আমাদের বলার বিষয় নেই। এটা এই পার্টি অফিস থেকে বলা হবে না। আপনারা তৃণমূল ভবনে চলে যান, ওখানে ওই একদিকে চটি তৃণমূল, অন্যদিকে অন্য তৃণমূলের কোন দিকে কোন ঘর আছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন। আপনাদের বিজেপি রাজ্য সভাপতি থেকে অ্যাটেন্ড করার নেতা বলেছিলেন যে কোন তৃণমূলকে বিজেপিতে দেওয়া হবে না, কিন্তু যে রাজ্য সভাপতির হাত থেকেই তৃণমূলের 3 জন প্রাক্তন সাংসদ পতাকা ধরলেন, কোনো রাগঢাক আর রইল না বিষয়টা। রাগঢাক করার কোনো বিষয় নেই। আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন করেই সম্মাননীয় রাজ্য সভাপতি, আমাদের একজন জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদিকা এবং বাকি যারা জয়েন করেছেন তারা ছিলেন। কোনো লুকিয়ে হয়নি, কোথাও থেকে হয়নি। সেখানে এই একই প্রশ্নের উত্তর সম্মাননীয় রাজ্য সভাপতি আপনাদের সামনে দিয়েছেন। রাজ্য সভাপতি শব্দ বন্ধের পরে কোনো ক্লারিফিকেশন আর আমাদের তরফ থেকে দেওয়ার নেই। কালকে আপনারা যা জানার জেনেছেন। দাদা, নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল থেকে সে তো স্বাভাবিক। সুরেন্দ্রনাথ কলেজে আমরা দেখেছি। হ্যাঁ, এ তো সুরেন্দ্রনাথ কলেজে দেখেছেন। সে কসবা ল কলেজে এই বিষয়ে একজন ছাত্রী রাজি হননি বলে তার উপরে অত্যাচারটা দেখেছেন। তারপরে বিভিন্ন জায়গায় দেখেছেন। এই যে একটা অদ্ভুত ব্যাপার,
এই প্রচলিত সবে তো কলকাতা থেকে পা বাড়িয়ে নিউ ব্যারাকপুর মানে 24 পরগনায় পৌঁছলো, এরপরে বোধহয় উত্তরবঙ্গ অব্দি এটা পৌঁছে যাবে এবং দক্ষিণবঙ্গতে দীঘা অব্দি জিনিসটা পৌঁছবে, যেখানে যেখানে পাওয়া যাবে। মুশকিলটা হচ্ছে যে যে জিনিস বাড়িতে রাখতে সবার সামনে অস্বস্তি লাগে, সেই জিনিস ওনারা সব কমন রুমে রাখতেন, আনকমন জিনিসপত্র। তো ঠিক আছে, এই নিয়েও তদন্ত হওয়া উচিত। শুধু একটা জিনিস, বাঙালিকে এই ঘৃণিত পচা পদ্ধতির মধ্যে কারা এনে ফেলেছে, একটাই উত্তর, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এই জিনিস বন্ধ হয়েছে, বাঙালি হাঁপ ছেড়ে বেঁচেছে। কিন্তু যারা যারা এই অন্যায় করেছেন তাদের সবার সাজা হবে। তাহলে নির্মীয়মান যে গোডাউন বিপর্যয়, সেখানে এবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে তলব করলো 11 জুলাই সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিসে তলব করলো। ওটা যারা তদন্তকারী সংস্থা তারা করছেন, এর মধ্যে আমরা কোনো কথা বলবো না। তদন্তে আসলটা বেরিয়ে আসুক এবং যারা এইসব অত্যাচার করেছেন, এইসব অন্যায় করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, আশা করি তদন্তে বেরিয়ে আসবে। গতকালে তৃণমূলের প্রাক্তন সাংসদরা যোগ দিয়েছে বিজেপিতে, তারপর একটা জল্পনা তৈরি হচ্ছে যে 21শে জুলাইয়ের পর এই এনসিপিআই তে যে সমস্ত তৃণমূল সাংসদরা গেছেন তারাও নাকি বিজেপিতে যোগ দেবেন এবং এনসিপিআই দলটা নাকি মুছে যাবে, এরকম একটা জল্পনা তৈরি হয়েছে। বাবা, এ তো বিশাল ব্যাপার। এরকম জল্পনা তৈরি হয়েছে, থাকুক একটু জল্পনা, নইলে আপনাদের সান্ধ্যকালীন রূপচর্চার কি হবে? আপনারা কোথায় কি আলোচনা করবেন? আপনারা তো এরপরে তো আর কোনো খবরই থাকবে না, জল্পনার উপরেই তো খবর চলে, খবরই তো জল্পনা। কিছুদিন পরে দুধ কা দুধ পানি কা পানি আসবে, সিদ্ধান্ত যা হবে সেটা আপনাদের সেই সময় জানিয়ে দেওয়া হবে। মানে জল্পনা কি মেনে নিচ্ছে, জল্পনাটা উড়িয়ে দিচ্ছে না? জল্পনা ওড়াবো কি করে? জল্পনা আপনারা করছেন, আপনারা আমার সামনে জল্পনার গল্প বলছেন। তা গল্প না, জল্পনা, এসব নিয়ে আমরা কি বলবো? আমাদের কিছু বলার নেই। আপনি জল্পনার সামনে আনছেন, আপনার জল্পনা আপনার কাছে। আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু জানি না, আমার কাছে এই জিনিসের কোনো সত্যতা এই মুহূর্তে নেই। আর কেউ কি আছে যারা ভবিষ্যতে বিজেপিতে জয়েন করতে পারে এরকম ভালো কি করে বলবো ভালো তৃণমূল কিনা জানি না। যারা, যেখানে আমরা বারবার বলেছি, যারা অত্যাচার করেছেন, যারা গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির সঙ্গে যুক্ত ছিলেন, যারা মানুষের টাকা মেধা লুট করেছেন, যারা সৎ রঞ্জন অসৎ রঞ্জন দিয়ে আমাদের ছেলে মেয়েদের মেধা নষ্ট করেছেন, যারা আমাদের মেধাবী ছেলে মেয়েদের স্কুলের চেয়ার টেবিলের উল্টো দিকে না বসিয়ে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে না দাঁড় করিয়ে মাতঙ্গিনী হাজরার যে মূর্তি তার পাদদেশে বা গান্ধী মূর্তির পাদদেশে গড়াগড়ি খাইয়েছেন, যারা টেন্টেড নন টেন্টেড এইরকম সব ব্যবস্থা করিয়েছেন, তাদের সঙ্গে বিজেপির দূরদূরত কোনো সম্পর্ক থাকবে না। এটা গতকাল সম্মাননীয় রাজ্য সভাপতি ঘোষণা করেছেন এবং তিনি আরো বলেছেন